হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণের মেরু অঞ্চলের জীবজগৎ নিয়ে আলোচনা করব। আমরা এখানে এই ভিডিওটাতে 2 নম্বর কি 3 নম্বর এরকম ধরনের যে কোশ্চেনগুলো আসতে পারে এই টপিকটা থেকে, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। এই টপিকটা বা এই গোটা চ্যাপ্টারটা এখান থেকে 5 নম্বরের কোনো কোয়েশ্চেন আসবে না। যদি তোমাদের কোয়েশ্চেন আসে 2 বা 3 নম্বরেরই কোয়েশ্চেন আসবে, এবং সেটা 3+2 করে দিতে পারে 5 নম্বরে যদি আসে, বা 3 নম্বরের একটা দিয়ে দিল, তার সাথে দুখানে ছোট 1 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দিল, এরকমভাবে আসতে পারে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের টপিক হলো মেরু অঞ্চলের জীবজগৎ। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, মেরু অঞ্চল বলতে কি বোঝো এবং ওই অঞ্চলের বিস্তৃতি উল্লেখ করো। বিস্তৃতি মানে কি? বিস্তৃতি মানে কতটা ছড়িয়ে রয়েছে, কতটা বিস্তৃত এলাকাটা। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুকে ঘিরে যে শীতল ভৌগোলিক অঞ্চল অবস্থান করে তাকেই মেরু অঞ্চল বলা হয়। এটা আমরা অলরেডি জানি। যদি এটা পৃথিবী হয়, এটা হচ্ছে উত্তর পজিশন, এটা হচ্ছে দক্ষিণ পজিশন। এই পজিশনগুলোকে মেরু বলা হয়। এই পজিশনগুলোকে মেরু বলা হয়। এগুলো ঠান্ডা হয় না গরম হয়? এগুলো ঠান্ডা হয়, শীতল নেচারের হয়, তাই এদেরকে মেরু অঞ্চল বলা হয়। উত্তর মেরুকে ঘিরে থাকা অঞ্চল সুমেরু বা আর্কটিক নামে, এবং দক্ষিণ মেরুকে ঘিরে থাকা অঞ্চল কুমেরু বা অ্যান্টার্কটিকা নামে পরিচিত। মানে উত্তর প্রান্তটা সুমেরু আর দক্ষিণ প্রান্তটা কুমেরু। কুমেরুকে আমরা অ্যান্টার্কটিকা বলি আর সুমেরুকে আমরা আর্কটিক বলি। আমরা এটা অলরেডি জানি যে পৃথিবীর দক্ষিণ প্রান্তে অ্যান্টার্কটিকা থাকে, তার মানে অ্যান্টার্কটিকা কোথায় রয়েছে? কুমেরুতে রয়েছে। মেরু অঞ্চলের বিস্তৃতি। সুমেরু অঞ্চলের বিস্তৃতি কি? প্রায় সমস্ত সুমেরু মহাসাগর। সুমেরুতে যে মহাসাগর রয়েছে সেটাই সুমেরু মহাসাগর, এবং তাকে ঘিরে ইউরোপ, এশিয়া আর উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশের দেশ বা তাদের প্রান্ত সীমা সমূহ আর্কটিক বা সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত। কি বললো? মনে রাখতে হবে, সুমেরু মহাসাগর আর তাকে ঘিরে কে কে রয়েছে? ইউরোপ রয়েছে, এশিয়া রয়েছে আর উত্তর আমেরিকা, ব্যাস। আর কুমেরুর যেটা বিস্তৃতি, অ্যান্টার্কটিকা একটা নিজেই মহাদেশ। কুমেরুতে যে অ্যান্টার্কটিকা থাকে সেটা নিজেই একটা মহাদেশ, সেটা এবং তাকে ঘিরে থাকা কুমেরু মহাসাগরের অংশ বিশেষ অ্যান্টার্কটিকা বা কুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত, ব্যাস এইটুকুনি। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, তীব্র ঠান্ডাতেও সুমেরুর প্রাণীরা কিভাবে বেঁচে থাকে। তীব্র ঠান্ডাতেও সুমেরুর প্রাণীদের বেঁচে থাকার কারণগুলি হলো, ওই সব প্রাণীদের ঠান্ডা পরিবেশে জীবন ধারণের উপযোগী বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কীরকম বৈশিষ্ট্য রয়েছে? আমরা যেরকম আমাদের ন্যাচারাল পরিবেশে থেকে থেকে অভ্যস্ত, ওদেরও ওখানে যারা যারা থাকে, যে সমস্ত জীবরা থাকে, তারা সেখানের ক্লাইমেটের সাথে সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো এই অভ্যস্ত যে হয়েছে, এদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? এদের ভিতরে অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে। ফ্রিজ হয়ে যাওয়া মানে কি? জমে যাওয়া। আর অ্যান্টি ফ্রিজ হয়ে যাওয়া মানে কি? এমন প্রোটিন যেটা ওদেরকে জমতে দেবে না, ওদের ওখানে অত ঠান্ডাতে বেঁচে থাকতে দেবে। আমাদের মধ্যে এইসব প্রোটিন নেই, কিন্তু আমরা গেলে জমে যাব ওখানে। দেহে ঘন লোম আছে। মেরু ভাল্লুকের কথা ভেবে দেখো, সাদা সাদা ভাল্লুকগুলো বড় বড়, অনেক বড় বড় লোম ওদের। লোমগুলো কেন আছে? লোমগুলো যাতে ওদের ঠান্ডাটা লাগে না, ঠান্ডাটা কম লাগে। পুরু চর্বির আস্তরণ, ওরা খুব মোটা হয়। চর্বি যদি থাকে তাহলে তাদের গরমটা লাগবে বেশি, চর্বির জন্য তাদের ঠান্ডাটা কম লাগে। ক্লিয়ার হলো? বর্তমান মানে আছে। সুমেরুতে তীব্র ঠান্ডা শুরু হওয়া মাত্র স্থলবাসী বহু প্রাণী শীতঘুম অবস্থায় চলে যায়। আগের দিন আমরা শীতঘুম এবং গরমকালের যে ঘুমটা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মরু অঞ্চল যেহেতু পড়েছিলাম, আমরা গরমকালের ঘুমের কথা বলেছিলাম। গরমকালে যে ঘুমটা দেওয়া হয় সেটাকে বলা হয় এস্টিভেশন, আর শীতকালে যেটা দেওয়া হয় ঘুম সেটাকে বলা হয় শীত ঘুম বা হাইবারনেশন। এই শীত ঘুমটা কি? এই প্রাণীগুলো ঠান্ডার হাত থেকে বাঁচতে নিজেদের গুহা ফুয়াতে কোথাও গিয়ে শুয়ে পড়ে। যত দিন শীত চলে, যত দিন, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, যত দিন শীত চলে তত দিন ওরা ওইভাবে শীত থেকে বাঁচার জন্য নিজেদের একটা সেফ সাইডে গিয়ে আশ্রয় নিয়ে থাকে। অনেকে আবার গর্তে জমিয়ে রাখা খাবারকে বেঁচে থাকার শক্তি পায়।
বহু পাখি বলগা হরিণ খাবারের খোঁজে এবং বাচ্চার জন্ম দেওয়ার তাগিদে সাময়িকভাবে ঠান্ডা পরিবেশ ছেড়ে তুলনামূলকভাবে গরম জায়গায় চলে আসে। ঠান্ডার প্রকোপ কমলে আবার তার নিজস্ব বাসস্থানে ফিরে আসে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কি কি প্রাণীর কথা বলা হলো? বহু পাখি এবং বলগা হরিণ। কি করে এরা? ঠান্ডার হাত থেকে বাঁচতে অপেক্ষাকৃত একটা গরম জায়গায় চলে যায়, যাতে তারা ঠিকঠাকভাবে বাঁচতে পারে, এবং যখন শীত কমে যায় তখন আবার তারা নিজের জায়গায় চলে আসে। এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে শীত ঘুমটা কি? যেসব প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়, সেই সব প্রাণীরা শীতকালে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচার জন্য গর্তের মধ্যে ঢুকে থাকে। বোঝা গেল? ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, তাই জন্য শীত ঘুম। যদি গরমের হাত থেকে বাঁচতে হতো তাহলে গরমের ঘুম। ওই সময় এরা চলাফেরা করে না, শুয়ে আছে তো। এদের হৃদস্পন্দন আর শ্বাসক্রিয়ার হার কমে যায়, কারণ হৃদস্পন্দন, শ্বাসক্রিয়ার হার এইগুলো যদি না কমে তাহলে তোদের বডি সেম অ্যামাউন্ট এনার্জিই লাগাবে, সেম অ্যামাউন্টের এনার্জি তারা খরচ করতে থাকবে। কিন্তু তারা যদি এত এনার্জি খরচ করে ফেলে তারা তো অত বেশি দিন কাটাতে পারবে না। তাহলে ওদেরকে শরীরকে এমনভাবে বোঝাতে হবে যাতে কম কম এনার্জি টানে, তাই তো? তাই জন্য কম এনার্জি টানার জন্য এদের হৃদস্পন্দন আর শ্বাসক্রিয়ার হার কমে যায়। হার মানে স্পিডটা কমে যায়, ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে প্রাণীরা দেহের সঞ্চিত খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে জীবনক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করে। এই লাইনটা কি বললো? এই যে পুরো চর্বির আস্তরণ রয়েছে, এই চর্বিটাই আস্তে আস্তে তাদের গলে 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 জারণ হচ্ছে। জারণ হওয়া মানে গলে যাওয়া, বা সেটা ইউটিলাইজ হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে তারা শক্তিগুলো পাচ্ছে, কারণ এই সময় তো তারা খাবার দাবার কিছু খাচ্ছে না, তাহলে এনার্জিটা পাবে কোথা থেকে, তাই না? তো এনার্জিটা কোথা থেকে পাবে? তাদের শরীরে জমে থাকা সঞ্চিত সেই চর্বির আস্তরণগুলো, কিংবা সবার তো চর্বি থাকে না, কারোর কারোর খাবার জমা থাকে, সেইগুলো থেকে তারা শক্তি পাচ্ছে। শীতকালে গর্তের মধ্যে নিশ্চল অবস্থায় থাকাকে ওইসব প্রাণীদের শীত ঘুম বা হাইবারনেশন বলে। আমি এটাই প্রথম থেকে বলছিলাম। আর গরম ঘুমকে কি বলা হয়? এস্টিভেশন। যেমন সাপ, শামুক, ব্যাং প্রভৃতি প্রাণীদের শীত ঘুম অবস্থায় দেখা যায়। কাদের কাদের দেখা যায়? সাপ, শামুক, ব্যাং প্রভৃতি প্রাণীদের শীত ঘুম দেখা যায়। এখানে মেরু ভাল্লুকের কথাও বলা যেতে পারে। এবার নেক্সট কোশ্চেন হলো পরিযানটা কি? পরিযান কথাটা হচ্ছে মানে মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কেন যাচ্ছে সেগুলো আমরা পড়ব। ম্যাপ বা কম্পাসের সাহায্য ছাড়াই নানান প্রাকৃতিক চিহ্ন, যেরকম পর্বত, নদী, তটরেখা, নদীর যে ধার, উদ্ভিদ, বায়ুর গতি প্রকৃতি ইত্যাদি দেখে বহু প্রাণী প্রজাতি খাদ্যের সন্ধানে বা বাচ্চার জন্ম দেওয়ার জন্য, দুটো কারণ, একটা কি খাদ্যের সন্ধানে অথবা বাচ্চার জন্ম দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে ঠান্ডা জায়গা ছেড়ে গরম জায়গায় পাড়ি দেয়। ঠান্ডা জায়গায় একটা পাখি ডিম দিল, এত ঠান্ডা বাচ্চাটা জন্ম হতেই মরে গেল, তাই জন্য তারা খাদ্য খোঁজার জন্য কিংবা বাচ্চা জন্ম দেওয়ার জন্য শীতপ্রবণ এলাকা থেকে গরমের এলাকার দিকে চলে আসে। তো এটা তো স্বাভাবিক। বা ম্যাপ কম্পাস ওদের কাছে কোথা থেকে থাকবে? ওদেরকে কে দেবে ম্যাপ কম্পাস? তো ওরা কিভাবে চিনে যায়? ওরা পর্বতকে চিনে রাখে, ওরা নদীকে চিনে রাখে, ওরা নদীর যে ধার সেইগুলোকে চিনে রাখে। প্রাণীদের এক বাসস্থান ছেড়ে অন্য বাসস্থানে যাওয়াই হলো পরিযান। এক কথায় যদি লিখতে দেয় যে পরিযান কি, তাহলে এইটুকানি লিখে দেবে, প্রাণীদের এক বাসস্থান ছেড়ে অন্য বাসস্থানে যাওয়াই হলো পরিযান। তার সাথে কারণও লিখে দিতে পারো, খাদ্যের সন্ধানে বা বাচ্চার জন্ম দেওয়ার জন্য, ঠিক আছে? যেমন আর্কটিক টার্ন। আর্কটিক কথাটা আমরা কোথায় আলোচনা করছিলাম? সুমেরুর ক্ষেত্রে। তার মানে আর্কটিক টার্ন যে পাখিটা, তারা কোথায় থাকে? সুমেরুতে থাকে। তারা সুমেরু থেকে প্রায় 11,000 মাইল পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছায়। মানে পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে উড়ে 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 পৃথিবীর দক্ষিণ গোলার্ধে চলে আসছে, প্রায় 11,000 মাইল। পাখিটার নাম কি? আর্কটিক টার্ন। কোথায় থাকে? সুমেরুতে, কারণ সুমেরু হচ্ছে আর্কটিক। তো সুমেরুতে থাকে, ও কোথায় আসবে? কুমেরুতেই আসবে, এটা স্বাভাবিক, মনে থাকবে, ব্যাস। এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো আর্কটিক টার্ন কি জাতীয় প্রাণী? শীতের শুরুতে এরা কোথা থেকে কোথায় পৌঁছায়? আর্কটিক টার্ন হলো এক জাতীয় পরিযায়ী পাখি। যে সমস্ত পাখিরা পরিযান করে, পরিযান এক্ষুনি বুঝলাম, পরিযান যারা করে তাদেরকে বলা হয় পরিযায়ী পাখি। শীতের শুরুতে
এরা তো এখানে বলেই দিয়েছিল না, শীত থেকে বাঁচার জন্যই তো বেরিয়ে আসছিল। তো শীতের শুরুতে এরা 11,000 মাইল পাড়ি দিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছায়। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন হলো, সুমেরু অঞ্চলের প্রাণীরা কখন বাচ্চার জন্ম দেয় বা ডিম পাড়ে? সুমেরু অঞ্চলের বিভিন্ন প্রাণীদের প্রসবের সময়কাল বিভিন্ন। প্রসব মানে জন্ম দেওয়া। বিভিন্ন রকমের সময়ে বিভিন্ন প্রাণীরা প্রসব করে। যেমন সুমেরু অঞ্চলের অধিকাংশ প্রাণী বসন্তের শেষ থেকে, কোন সময়? বসন্তের শেষ থেকে নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয়। মানে বসন্তের শেষে এরা ধরে নেয় যে আমার এইটুকানি রিজন, আমার এইটুকানি অঞ্চল আমার নিজের। যথেষ্ট খাদ্যের যোগান থাকায় ও আবহাওয়া অনুকূল হওয়ায়, অনুকূল মানে আমার যেরকম দরকার সেরকম, আর অনুকূলের উল্টো যদি হয় তখন অনুকূল পরিবেশ যখন থাকবে না, মানে যখন অ্যাডভার্স কন্ডিশন থাকবে, মানে খারাপ সময়, আমার যেরকম দরকার আমি সেরকম পাচ্ছি না, সেরকম হওয়ায় স্বল্পস্থায়ী গরমের দিনগুলিতে এরা শাবক প্রসব করে বা ডিম পাড়ে। তাহলে স্বল্পস্থায়ী গরমের সময় এরা শাবক প্রসব করে বা ডিম পাড়ে। ক্লিয়ার হলো? আর মেরু ভাল্লুকরা শীতকালে শাবক প্রসব করে। মেরু ভাল্লুকরা কবে করে? শীতকালে। শীতের মাসগুলিতে এরা বাচ্চাকে বরফের গুহার মধ্যে লুকিয়ে রাখে। ওই সময় বাচ্চারা কেবল মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, আর যখন গরম পড়ে তখন তারা আস্তে আস্তে বেরিয়ে আসে। এবার নেক্সট কোয়েশ্চেন হলো, মেরু ভাল্লুকেরা কিভাবে সুমেরুতে বেঁচে থাকে? এটাই অথবা দিয়েও এরকমও আসতে পারে। মেরু অঞ্চলে বসবাস করার জন্য মেরু ভাল্লুকের অভিযোজনগত বৈশিষ্ট্য কি? অভিযোজনগত মানে সময়ের সাথে সাথে ও যে জিনিসগুলোকে, ও যে বিহেভিয়ারগুলোকে নিজের সাথে অ্যাডপ্ট করেছে, সেইগুলোকে অভিযোজন বলা হয়। এটা আবার এইভাবেও আসতে পারে, চামড়ার নিচে ফ্যাটের স্তর থাকায় মেরু ভাল্লুকদের কী সুবিধা হয়? আবার এটাও আসতে পারে, মেরু ভাল্লুকের পায়ের কোন কোন বৈশিষ্ট্য এদের জলে সাঁতার কাটতে সাহায্য করে? আবার এটাও আসতে পারে, মেরু ভাল্লুকের গায়ের সাদা লোম শিকার ধরার ক্ষেত্রে কি সুবিধা দান করে? আমরা অনেক বড় একটা কোশ্চেন দেখলাম, কিন্তু এটা প্রত্যেকটাই আলাদা আলাদা। আমাদেরকে কোশ্চেনটাকে চিনে রাখতে হবে, আনসার আমরা ডিসকাস করে নিচ্ছি এক্ষুনি। বলছে মেরু অঞ্চলে বসবাস করার জন্য মেরু ভাল্লুকের দেহে উপস্থিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হলো, অভিযোজন কি বললাম? সময়ের সাথে সাথে ও যে বিহেভিয়ারগুলো নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে বেঁচে থাকার জন্য। সুমেরু অঞ্চলে বসবাসকারী মেরু ভাল্লুকদের গায়ের সাদা লোম পারিপার্শ্বিক পরিবেশের বরফ ও তুষারের রঙের সঙ্গে মিশে যাওয়ায় চলমান অবস্থায় সহজে এদেরকে চেনা যায় না। এর ফলে শিকারের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে সুবিধা হয়। মানে এরা বরফ তো চারিদিকে, এদেরও তো গায়ের রঙটা সাদা, দূর থেকে কেউ দেখতেই পারে না এদেরকে, এরা যে চলে আসছে। হঠাৎ করে এরা সামনে এসে শিকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে, ব্যাস শিকার মুরগি হয়ে গেল, শিকারকে খেয়ে নেবে এরা। এদের দেহের সাদা লোমের তন্তুগুলি স্বচ্ছ হওয়ায় এগুলি সূর্যের আলো শোষণ করে তাপকে ধরে রাখতে সাহায্য করে, ফলে এদের শরীরকে গরম থাকে। প্রবল ঠান্ডা আটকানোর জন্য এদের চামড়ার ওপর ঘন লোমের দুটি আস্তরণ থাকে। ক্লিয়ার হলো? এদের যে লোমটা সেটা খুব স্বচ্ছ। এদের গায়ের ওপরে যখন সূর্যের আলো পড়ে তখন সূর্যের আলোটা এরা কি করে? তাদের লোমের মধ্যে ধরে রাখে, যেটা ওদেরকে তাপ দেয়, যেটা ওদেরকে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে। এবার বলছে এদের দেহের লোমের আস্তরণের নিচে চামড়া কালো রঙের হওয়ায় সূর্যের তাপ যথাসম্ভব ধরে রাখতে সক্ষম হয়। একই পয়েন্ট দুবার লিখে দিয়েছে। তাহলে মেরু ভাল্লুকের গায়ের রং কিন্তু কালোই, তার উপরে সাদা সাদা ফার রয়েছে, সাদা সাদা লোম রয়েছে। ক্লিয়ার হলো? আর কালো রং দেখবে, কখনো কালো জামা পরবে বেশি গরম লাগে কেন? কালো রংটা আমাদের পুরো সূর্যের রশ্মিটাকে শোষণ করে রাখতে পারে। ক্লিয়ার হলো? এবার বলছে এদের দেহের চামড়ার নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরু ফ্যাট বা চর্বি স্তর থাকে। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। সেজন্য এরা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে এবং খুব সহজেই জলে ভেসে থাকতে পারে। চর্বি জলে ফেলে দেবে, দেখবে ভাসে। এদের দেহে এত চর্বি আছে ওই জন্য এরা জলে ভাসতে পারে। ক্লিয়ার হলো? এবার বলছে এদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল। স্বাভাবিক, একটা ভাল্লুকের ঘ্রাণ শক্তি স্বাভাবিক, এটা এই হবে, খুব স্ট্রং হবে। এরা প্রায় 32 কিলোমিটার দূর থেকে সিলের গন্ধ শুঁকতে পারে। সিল হচ্ছে এক ধরনের ঠান্ডার ওই বরফের এলাকায় থাকা একটা প্রাণী, যেটা জলের মধ্যে থাকে। এরা প্রায় 32 কিলোমিটার দূর থেকে তাদের গন্ধ পেয়ে যায়।
ফলে শিকার করা অনেক সহজ হয়। এছাড়া এদের শক্তিশালী চোখও জলের অনেক নিচের জিনিস দেখতে আর চিনতে সাহায্য করে, মানে এরা জলের নিচেও দেখতে পারে। মেরু ভাল্লুকের পা বরফের জুতোর মতো। পায়ের তালুতে থাকা বিশেষ ধরনের লোম, মানে পায়ের তালুতেও ওদের লোম রয়েছে, বরফ ও তুষারের ওপর দিয়ে হাঁটার সময় মেরু ভাল্লুককে হড়কে যাওয়ার থেকে আটকায়। জলে সাঁতার কাটার জন্য মেরু ভাল্লুকের সামনের পায়ের থাবাগুলি আংশিক জোড়া থাকে। বড় ও ভারী পা দিয়ে এরা সহজেই সাঁতার কাটতে পারে। তাছাড়া মেরু ভাল্লুকের কোনো প্রাকৃতিক শত্রু নেই, মানে সাদাসিধা ভাল্লুক, কারোর সাথে লাগে না। এইসব কারণে মেরু ভাল্লুকেরা সুমেরুতে বেঁচে থাকে। ক্লিয়ার হলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখান থেকে আমাদের অনেক এমসিকিউ ছোটো ছোটো কোশ্চেনও বেরিয়ে আসতে পারে। এটাকে আমাদেরকে ভালোভাবে রেডি করে রাখতে হবে। এখান থেকে আমরা বড় কোশ্চেন অ্যাজ ইট ইজ এরকমভাবে লিখে দিতে হবে। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন হলো, মেরু ভাল্লুকের লোমের তন্তু এবং চামড়ার রং কিভাবে এদের দেহকে গরম রাখতে সাহায্য করে? আমরা বড় কোশ্চেনটাতে তো এক্ষুনি আলোচনা করেই নিলাম সেটা। মেরু ভাল্লুকের যে লোমের তন্তুগুলো সেগুলো খুব স্বচ্ছ হয়। এগুলো সূর্যের আলোকে শোষণ করে তাপকে ধরে রাখতে সাহায্য করে। অলরেডি ডিসকাস করে নিচে এটা। ফলে এদের শরীর গরম থাকে। এছাড়া এদের শরীরের লোমের আস্তরণের নিচে চামড়াটা কালো রঙের হওয়ায় সূর্যের তাপ যতটা সম্ভব দেহের মধ্যে ধরে রাখা সম্ভব হয়। অলরেডি এটা ডিসকাস করে নিয়েছি আমরা ভালোভাবেই। নেক্সট কোশ্চেন হলো, মেরু ভাল্লুকের পায়ের তালুতে বিশেষ ধরনের লোম থাকায় এদের কি সুবিধা হয়? এই যে মেরু ভাল্লুকের পায়ের তলাটা দেখে নাও। মেরু ভাল্লুকের পায়ের তালুতে বিশেষ ধরনের লোম থাকার সুবিধা হলো এদের পা বরফের ওপর চলার জুতোর মতো কাজ করে। ফলে এরা বরফ ও তুষারের ওপর দিয়ে হাঁটার সময় হড়কে যায় না। এটাও আমরা সেই বড় কোশ্চেনটাতে আলোচনা কিন্তু করে নিয়েছি, তাই না? বর্তমানে মেরু ভাল্লুকের অস্তিত্বটা বিপন্ন কেন? মানে মেরু ভাল্লুক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন? বর্তমানে মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি হলো, বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। এর ফলে মেরু ভাল্লুকের বাসস্থান আর বিচরণ ক্ষেত্র কমে আসছে। বিচরণ ক্ষেত্র মানে যেখানে তারা ঘুরে বেড়ায়। আর্কটিক অঞ্চল, আর্কটিক মানে সুমেরু। মেরু ভাল্লুক কোথায় থাকে? সুমেরু, উত্তর গোলার্ধ। আর্কটিক অঞ্চলে আবিষ্কৃত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার থেকে সম্পদ আহরণের উদ্দেশ্যে সম্পাদিত কার্যকলাপের ফলে সৃষ্ট দূষণ মেরু ভাল্লুকের প্রাকৃতিক বাসস্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার মানে তাদের বিপন্ন হওয়ার মেন কারণ কিন্তু মানুষের জন্য তাদের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? চামড়া, লোম, নখ প্রভৃতির লোভে মেরু ভাল্লুক শিকার করা হচ্ছে। এর ফলেও মেরু ভাল্লুকের সংখ্যা কমতে শুরু করেছে। মানে ন্যাচারালি এরা কোনো রকম সমস্যায় পড়ছেই না। বিশ্ব উষ্ণায়ন, যেটা বিশ্ব উষ্ণায়ন তো মানুষের জন্যই হচ্ছে। মানুষ চারিদিকে এত দূষণ করছে, তাই জন্যই তো হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। আজকে মানুষের কুকর্মের জন্য একটা নিরীহ প্রাণী সে আজকে বিপন্ন হতে বসেছে। আমাদের এইগুলোর দিকে সচেতন অবশ্যই হতে হবে। নেক্সট কোশ্চেন হলো, সুমেরু মহাসাগরের জলে কত ধরনের মাছ দেখা যায়? মাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে? আচ্ছা, কম তাপমাত্রা মানে ঠান্ডা। যত বেশি তাপমাত্রা হয় তত বেশি গরম হয়, যত কম তাপমাত্রা হয় তত বেশি ঠান্ডা হয়। এটা যেন মাথায় থাকে। সুমেরু মহাসাগরের জলে প্রায় 240 ধরনের মাছ দেখা যায়। কত ধরনের? 240 ধরনের। সুমেরুর কম তাপমাত্রায় মাছেদের বেঁচে থাকার কারণগুলি হলো, সুমেরু মহাসাগরের নোনা জলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলেও জলের লবণ মাছের দেহকে জমতে দেয় না। কি বলতে চাইলো? বলছে যে সুমেরু মহাসাগরের জলটা নোনতা, কিন্তু সেখানে উষ্ণতাটা হিমাঙ্কেরও নিচে, মানে বরফ জমা, জলের ওপরে বরফ জমা। এটা আমরা দেখেওছি অনেক জায়গাতে, অনেক মুভিতে হোক কার্টুনে হোক আমরা দেখেছি এইগুলো। নেমে গেলেও জলের লবণ, জলটা যেহেতু নোনতা, মাছেদের গায়ে নুন লেগে থাকে। নুন যেহেতু লেগে থাকে ওই জন্য তারা অতটা ঠান্ডা অনুভব করে না। কোনো দিন বরফের ওপরে নুন চাপিয়ে দেবে, দেখবে বরফটা যে হারে গলছিল সেটা আস্তে আস্তে গলবে, কারণ সেটা তাপমাত্রা খুব একটা লুজ করতে পারে না। বোঝা গেল? মাছের দেহে অবস্থিত কিছু অ্যান্টি ফ্রিজ প্রোটিন দেহের ভিতরের তরলকে বরফে পরিবর্তিত হতে দেয় না। তার মানে এই অ্যান্টিফ্রিজ প্রোটিন সম্বন্ধে আমরা আগে আলোচনা করলাম। অ্যান্টিফ্রিজ প্রোটিনটা এমন একটা প্রোটিন যেটা কিনা আমাদের শরীরের যে ব্লাড থাকে বা ভেতরে যা যা তরল পদার্থগুলো থাকে সেগুলোকে জমতে দেয় না। আমাদের মধ্যে কিন্তু নেই, কিন্তু সুমেরু যে প্রাণীগুলো রয়েছে, মাছগুলো রয়েছে, তাদের মধ্যে রয়েছে।
মিষ্টি জলের জলাশয়ের ওপরের স্তরের জল জমে বরফে পরিণত হলেও নিচের স্তরের জল তরল থাকায় ওই অংশে মাছেরা স্বাভাবিকভাবে বেঁচে থাকে। কি বললো? মানে জলের ওপরের স্তরটা বরফ, কোনোদিন যদি বরফটা ফেটে যায় দেখবে ভেতরে কিন্তু আসল এমনি তরল জলই থাকে, তার মানে তরল জলের মধ্যে মাছগুলো ভেসে বেড়াচ্ছে। এটাও আমরা দেখেছি, এটাও আমরা মুভি হোক কার্টুনে হোক আমরা দেখেছি অলরেডি। আমরা দূরদর্শন বা টিভির মাধ্যমে অনেক কিছু এইগুলো এক্সপিরিয়েন্স করে ফেলেছি, গিয়ে না দেখলেও আমরা ভার্চুয়ালি অনেক কিছুই জানি এগুলো সম্বন্ধে। নেক্সট কোশ্চেন হলো, আর্কটিক মেরু অঞ্চলে মানে সুমেরুতে মানুষের জীবনযাত্রা সংক্ষেপে লেখো। আর্কটিক মেরু অঞ্চলে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা হলো এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। এস্কিমোদের জীবনযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। এই মানুষদের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি হলো, এদের প্রধান খাদ্য হলো উত্তর মহাসাগরের ঠান্ডা জলের সিল, স্যামন আর কড মাছ। এদের খাদ্য কি কি? সিল, স্যামন আর কড মাছ। স্যামনটাও একটা মাছ, হ্যাঁ। এছাড়া এরা হাঁস, খরগোশ, মেরু শেয়াল, মেরু ভাল্লুক এবং তিমিকে শিকার করে তাদের মাংসও খেয়ে নেয়। এস্কিমোর কুকুরে টানা স্লেজ গাড়িতে চড়ে সুমেরুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শিকারের খোঁজে ঘুরে বেড়ান। শিকার চিহ্নিত করতে এরা কুকুরদের ঘ্রাণ শক্তিকে ব্যবহার করেন। এটা আমরা দেখেছি স্লেজ গাড়ি, এখানে এই যে স্লেজ গাড়ির ছবিও দেখে নিতে পারো। দেখো কুকুররা টানছে, কুকুরদের, এরা হাস্কি, এই হাস্কি কুকুরগুলো এদের ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে শিকার খোঁজে। এস্কিমোরা মাত্র 1 ঘন্টার মধ্যে বরফ দিয়ে তাদের বিশ্রাম আবাস, বরফ বাড়ি বা ইগলু তৈরি করতে পারেন। ইগলুও আমরা দেখে ফেলেছি, ভার্চুয়ালি দেখেছি, বাট দেখেছি। নেক্সট কোশ্চেন হলো, এম্পেরার পেঙ্গুইনরা কিভাবে বংশবিস্তার করে? শীতকালে অ্যান্টার্কটিকায় যখন হাড় কাঁপানো ঠান্ডা, ঘন অন্ধকার নেমে আসে, তখন এম্পেরার পেঙ্গুইন বংশবিস্তার করে। কখন করে? অ্যান্টার্কটিকায়। মেরু ভাল্লুক আছে সুমেরুতে, অ্যান্টার্কটিকায় আছে পেঙ্গুইনরা। পেঙ্গুইন আর মেরু ভাল্লুক এক জায়গায় নেই কিন্তু। হাড় কাঁপানো ঠান্ডা, ঘন অন্ধকার, তখন এম্পেরার পেঙ্গুইন বংশবিস্তার করে। আর কোথায় থাকছে? অ্যান্টার্কটিকা মানে কুমেরুতে। স্ত্রী পেঙ্গুইন ওই সময় একটাই মাত্র ডিম পাড়ে, তার মানে এরা ডিম পেড়ে বাচ্চা বার করে। ডিম পাড়ার পর স্ত্রী পেঙ্গুইন খাবারের খোঁজে দূরের সমুদ্রে চলে যায়। তখন পুরুষ এম্পেরার পেঙ্গুইন ওই ডিমে প্রায় 2 মাস ধরে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে প্রথমে পুরুষরা তাদের খাওয়ানোর দায়িত্ব নেয়, পরে মা ও বাবা এম্পেরার পেঙ্গুইন বাচ্চাকে বড় করে তোলার দায়িত্ব নেয়। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে বাচ্চা পাখিরা বরফখণ্ডে চড়ে সমুদ্রে যায় আর প্রথম জলের সংস্পর্শে আসে। কখন বলছে? গ্রীষ্মের মাঝামাঝি সময়ে। এই সময় এরা সমুদ্রের ক্ষুদ্র প্রাণীদের ধরে ধরে খেতে শেখে। একটা ছোট্ট গল্পের মতো আমরা জেনে নিলাম ব্যাপারটাকে। এবার নেক্সট কোশ্চেন হলো, পেঙ্গুইনের অস্তিত্বের সংকটের কারণ কি? মানে এরাও বিপন্ন হতে বসেছে, কিভাবে ওই সংকটের মোকাবিলা করা হয়েছে? পেঙ্গুইনের তেল থেকে অতীতে জ্বালানি, সাবান এবং ওষুধ তৈরি হতো। কি কি তৈরি হতো? জ্বালানি, সাবান আর ওষুধ। এদের পালক, জামা কাপড়, টুপি, জুতো এবং ব্যাগ তৈরির কাজে ব্যবহার করা হতো। মানে এখানেও মানুষের হাত রয়েছে, তাই তো? মানুষরা নিজেরা বাঁচবে আর কাউকে বাঁচতে দেবে না। এইসব কারণে 16 শতাব্দী থেকে মানুষ পেঙ্গুইন শিকার করতে থাকে, ফলে পেঙ্গুইনের সংখ্যা কমতে থাকে এবং এদের অস্তিত্বের সংকট দেখা যায়। একদম ছোট্টর মধ্যে টু দ্য পয়েন্ট, খুব সুন্দর লেখা রয়েছে। পেঙ্গুইনের সংকটের মোকাবিলা পদ্ধতি। পেঙ্গুইনের অস্তিত্বের সংকট মোকাবিলার জন্য 1905 সালে আন্তর্জাতিক পক্ষী মহাসভা, কি নাম বলল? আন্তর্জাতিক পক্ষী মহাসভা। কত সাল? 1905। এদের রক্ষার আবেদন জানায়। 1959 সালে 12টি দেশ পেঙ্গুইন রক্ষার বিষয়ে অ্যান্টার্কটিক চুক্তিতে সই করে। কত সালে? 1959। তাহলে অ্যান্টার্কটিক চুক্তি কত সালে হয়েছিল? 1959। কটা দেশ করেছিল? 12টা। এর ফলে বর্তমানে অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে পেঙ্গুইনদের রক্ষা করা সম্ভব হয়েছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন হলো, অ্যান্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী? এতক্ষণ তো আমরা পড়েই আসছিলাম যে মানুষ দায়ী। যাই হোক, অ্যান্টার্কটিকা পৃথিবীর সবথেকে কম দূষিত স্থান ছিল একসময়, বাট বর্তমানে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে সেই স্থানটিও দূষিত হয়ে গেছে। এই দূষণের কারণগুলো কি? এই দূষণের কারণগুলি হলো
মানুষের ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বন, এই যে এসি ইউজ করো, ফ্রিজ ইউজ করো, এখান থেকে এক ধরনের গ্যাস বেরোয় ক্লোরোফ্লুরোকার্বন। এবং হ্যালোন জাতীয় যৌগ অ্যান্টার্কটিকার ওপরে থাকা ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে। এই যে সূর্যের আলো আসে তার মধ্যে একটা রশ্মি হয় অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মিটা আমাদের মাথার ওপরে একটা ওজোনের স্তর রয়েছে। সেই ওজোন আমরা জানি তো, ওজোন হচ্ছে O3 গ্যাস। অক্সিজেন গ্যাসের সাথে যখন একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় তখন ওজোন গ্যাস তৈরি করে। আর এই ওজোন গ্যাসের একটা কোয়ালিটি আছে, এই অতিবেগুনি রশ্মিটাকে আটকে দেয়। এই অতিবেগুনি রশ্মি আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে ওজোন লেয়ার কিন্তু আমাদের খুব কাজের একটা স্তর, এটা আমাদের মাথার ওপরে আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। ট্রপোস্ফিয়ারে আমরা বসবাস করি, তার উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার সেখানে রয়েছে। এই ক্লোরোফ্লুরোকার্বন সেই ওজোন স্তরটাকেই ভেঙে দিচ্ছে। তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো এবং আরও যে হার্মফুল রেসগুলো রয়েছে সেগুলো আরও বেশি করে পড়বে, ফলে সেখানে ওজোন ছিদ্র সৃষ্টি হয়েছে, মানে ওজনের যে লেয়ার সেখানে অনেকগুলো ছিদ্র সৃষ্টি হয়েছে। এবং সেই ছিদ্র দিয়ে অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ছে, যা জীব প্রজাতির পক্ষে ক্ষতিকর। এটা আমাদের মানুষদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী, স্কিন ক্যান্সার, ত্বকের ক্যান্সার। অ্যান্টার্কটিকায় জাহাজ চলাচল বৃদ্ধি পাওয়ায় জাহাজ থেকে চুইয়ে পড়া তেল সমুদ্রের জলে মিশছে এবং ক্রমাগত জলকে দূষিত করে চলেছে। এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম সমুদ্রের দূষণ টপিকটাতে। মাছ ধরার জাল, যন্ত্রপাতি, দড়ি, বাক্স ইত্যাদির ব্যবহার ক্রমাগত বাড়তে থাকায় এই সকল পদার্থ পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকে। ফলস্বরূপ অ্যান্টার্কটিকার বহু পাখি, সিল ও অন্যান্য প্রাণীরা এতে আটকে পড়ে মারা যাচ্ছে। এই লাস্টের যে পয়েন্টটা, এটা আমরা অলরেডি সমুদ্রের দূষণ চ্যাপ্টার টপিকটাতে আলোচনা করে নিয়েছিলাম, তাই তো? নেক্সট কোশ্চেন হলো অ্যান্টার্কটিকার চুক্তি কি বা অ্যান্টার্কটিক চুক্তি কি? পেঙ্গুইনের দেহের চর্বি, মানে পেঙ্গুইনের দেহ থেকে পাওয়া তেলটা, পালক ইত্যাদি বিভিন্ন শিল্পে ব্যবহার করা হতো, তাই বহু মানুষ অর্থের লোভে এদের শিকার করতে থাকে। অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চলে পেঙ্গুইনদের রক্ষা করার উদ্দেশ্যে 1959 সালটা ভালোভাবে মনে রাখবে, 12টা দেশ, কটা দেশ? 12টা দেশ মিলে যে চুক্তিতে সই করে তা অ্যান্টার্কটিক চুক্তি নামে পরিচিত। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন হলো ওজোন ছিদ্র কি? ওই ছিদ্র দিয়ে কোন ক্ষতিকর রশ্মি পৃথিবীতে এসে পড়েছে? মানুষের ব্যবহৃত বিভিন্ন প্রকার ক্লোরোফ্লুরোকার্বন ও হ্যালোন জাতীয় যৌগ অ্যান্টার্কটিকার ওপরে থাকা বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব কমিয়ে দিয়েছে। কম ঘনত্বযুক্ত এই ওজোন স্তরকে ওজোন ছিদ্র বলা হয়। ওজোন ছিদ্র দিয়ে যে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে এসে পড়ছে তা হলো অতিবেগুনি রশ্মি। এই কোশ্চেনটা আমরা অলরেডি ডিসকাস করেই নিয়েছি এইখানে। নেক্সট কোশ্চেন হলো ওজোন ছিদ্রের মাধ্যমে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে কি ক্ষতির সম্ভাবনা বাড়ছে? ওজোন ছিদ্রের মাধ্যমে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ক্যান্সার, চোখে ছানি পড়ার মতন সমস্যা দেখা দিচ্ছে। দুটো কি সমস্যা হচ্ছে? একটা ত্বকের ক্যান্সার আর একটা চোখে ছানি পড়া। এছাড়াও এই রশ্মির প্রভাবে জলে বসবাসকারী নানান আণুবীক্ষণিক, মানে যেগুলোকে চোখে দেখা যায় না সেরকম প্রাণীদের সংখ্যা কমার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। এই হচ্ছে ক্ষতি। তো আজকের জন্য এতটুকুই থাকলো। তোমাদের এই টপিকটা থেকে, এই মেরু অঞ্চলের জীবজগৎ, এখান থেকে 2 বা 3 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে এরকম ধরনের প্রশ্নই আসবে। যে কটা প্রশ্ন এখানে আলোচনা করা হলো সেগুলোর মধ্যে থেকেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে, অসুবিধা হবে না খুব একটা। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।